loves a comeback story, but comebacks are not at all easy. ছোড়াবালি থেকে একা একা উঠে আসার মতোই যুদ্ধ করতে হয়, নিজেকে অনেক অনেক মেন্টাল স্ট্রেংথ দিতে হয়। এত ঝড়ঝাপটার মাঝে তাও এই করোনাকালীন সময়ে মৃত্যুর মিছিলে মাদকাসক্তদের নিয়ে কাজ করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, বেশ কঠিন। কিন্তু আমরা চাই এই কঠিন বিষয়ে খোলামেলা কথা বলতে, আলোচনা করতে, ব্যাপারটা আরেকটু সহজ করে তুলতে, কিছুটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে। আজকের আলোচনার বিষয় করোনাকালীন মাদকাসক্ত চিকিৎসা। সবাইকে ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহসাবিন রিন্তি। পুরোটা সময় থাকবো আপনাদের সাথে, আপনাদের পাশে। আর আমার সাথে আছে একজন স্বনামধন্য মানুষ, অ্যান্ড হি ইজ নান আদার দেন ইকবাল মাসুদ, ডিরেক্টর হেলথ আহসানিয়া মিশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। থ্যাংক ইউ। কেমন আছেন সেটা তো শুনবো, তার আগে আসলে এটা বলতেই হয় যে আপনারা একদম করোনার শুরু থেকে, ইনফ্যাক্ট তারও বহু আগে থেকে, ডিসেম্বর মাস থেকে আসলে করোনার প্রিপারেশন মোটামুটি একটা স্কেচ কিন্তু আপনাদের কাছে ছিল, এবং ওই প্ল্যান ধরে এখন পর্যন্ত মাশাআল্লাহ সুস্থ আছেন, মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। হ্যাজ দ্য ফিলিং? ফিলিংসটা খুব মিশ্র, মানে এটা দুই রকমের আছে। একটা বেস্ট ফিলিং আছে, ভালো ফিলিংস আছে যে আমাদের সহকর্মীরা এই টাফ সিচুয়েশানে তারা যেভাবে সার্ভিস দিচ্ছে সেটা অনেকটা গর্ববোধ করি এবং ভালো লাগে যে সবাই সুস্থ আছে, ভালো আছে। বাট যখন আবার দেখি যে বাংলাদেশের এক অংশ মানুষ প্রতিদিনই আক্রান্ত হচ্ছে এবং একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছে, হেলথ সিস্টেমটা ভেঙে পড়েছে, তখন খুব পেইন ফিল করি এবং আমি মনে করি যে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো খুবই প্রয়োজন। আমি একা ভালো থাকলে হবে না, সবাই মিলে ভালো থাকতে হবে। আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানুষকে অ্যাওয়্যার করার জন্য, আরো অ্যাওয়্যার করার জন্য? প্রথমত কথা হচ্ছে যে নিজের জন্য যদি না ভাবেন তাহলে আপনি অন্যর জন্য ভাবতে হবে আপনাকে। কারণ আমি যদি একটু ইগনোর করি যে আমি এই সিচুয়েশনে যদি আমি মাস্ক না পরি, হ্যান্ড স্যানিটাইজার যদি না নেই, তাহলে ঝুঁকিটা কিন্তু আমার একার নয়, আমার পরিবারের মানুষের কিন্তু ঝুঁকিটা আমি বাড়িয়ে তুলছি, আমি নিজেই বাড়িয়ে তুলছি। আমার সহকর্মীর ঝুঁকিটা কিন্তু আমি বাড়িয়ে তুলছি, বা আমার সংস্পর্শে যারা আসছে তাদের ঝুঁকিটা কিন্তু আমরা বাড়িয়ে তুলছি। তো সো এখানে একা ভালো থাকা এবং একা খারাপ থাকার মধ্যে কিন্তু কোনো ইয়ে নাই। আমি যদি একা খারাপ থাকি কিন্তু একা খারাপ থাকতে পারবো না, আমি সবাইকে জড়িয়ে ফেলছি। তো এই জন্যেই আমরা প্রত্যেকের কাছে অ্যাপিল করতে চাই যে আপনার সচেতনতা আরেকজনকে সেভ করতে পারে। আপনি যদি সচেতন থাকেন তাহলে আপনি আপনার সন্তান ভালো থাকবে, আপনি যদি সচেতন থাকেন তাহলে আপনার বৃদ্ধ বাবা মা ভালো থাকবে, আপনার পরিবারের অন্য সদস্যরা ভালো থাকবে। তো শুধু নিজের জন্য নয়, অন্যর জন্য হলেও আপনাকে এই প্রিকশনগুলো মেনটেন করতে হবে। এখানে একটা ব্যাপার সবার মাথায় দেওয়াটা খুব জরুরি, এবং আমরা অনেকে ইয়াং জেনারেশন যারা আছে, হ্যাঁ, তারা তো আরেকটু আসলে থাকে না যে অস্থির, বা তাদের জন্য জিনিসটা আরেকটু মেনে নেওয়া কষ্ট, বিকজ তারা একটা দ্রুত গতির একটা ইন্টারনেটের যুগের ছেলে মেয়ে। আমাদেরকে এক রুমে রাখা কিংবা লাইফের প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে কোনো সিচুয়েশন, এটা কিন্তু আমরা সহজে আসলে হজম করতে পারি না, এবং এটা অনেক ডিপ্রেশনের গল্প কিন্তু ফাঁকে ফাঁকে তৈরি করছে। এটার নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের কাজে, কর্মে, কথায়, চলনে, বলনে অনেক জায়গায় হয়তো প্রকাশ করছে, আমরা বুঝতেও পারছি না। তো সেখান থেকে যদি বলি যে আমরা যদি আসলে একটু এভাবে ভাবি যে আমি আমার হিসাবটা নাইলে বাদই দিলাম, হ্যাঁ, যে আই গট ইয়াং ব্লাড, অথবা আমি আমার চিন্তা হয়তো বা করি না, কিন্তু আমি যদি আমার বাসায় যে বাবা মা আছেন কিংবা আরও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের কথা চিন্তা করে কিন্তু আমি আমার কাজে অনেক পজিটিভ একটা পরিবর্তন আনতে পারি। বিকজ এই মানুষগুলো আমাদের জীবনের সব, আমরা আসলে তাদেরকে না হারানো পর্যন্ত ওই জিনিসটা ফিল করি না। তো অলরেডি আমাদের অনেক বন্ধু বান্ধবের আমি দেখেছি যে বাবা মা মারা গেছে, অনেকেই চাচা মারা যাচ্ছে, কন্টিনিউয়াস ফেসবুকে আমরা পোস্ট দেখছি। এই সময়টাই কিন্তু ভাই মেন্টাল একটা কি বলবো একটা ব্রেকডাউন হয়। তো এই মানুষগুলোকে শক্তি দেওয়ার জন্য আসলে আপনি কি বলবেন? আসলে পরিস্থিতিকে মেনে নেওয়া ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নেই। প্রথমত এখনো পর্যন্ত ট্রিটমেন্ট আনসার্টেন, আপনার ভ্যাকসিন কবে আসবে আমরা জানি না। তো এবং যে ট্রিটমেন্টটা আছে সেটা হচ্ছে সিমটমিক ম্যানেজমেন্টে, আপনার যে সিমটমগুলো দেখা দিচ্ছে সেই অনুযায়ী তারা ম্যানেজমেন্ট দিচ্ছে, কিন্তু কনফার্ম কোনো মেডিসিন কিন্তু এখন আমাদের হাতে আসে না। তো এই পরিস্থিতিকে মানে নিজেকে সেভ করার এবং অন্যকে সেভ করার হচ্ছে নলেজটাকে গেইন করা, যে আমি কিভাবে প্রিভেন্ট করব এবং আমাদের সায়েন্টিস্টরা কি বলছে। ধরেন WHO কথা যদি আমরা ফলো করি, বা এইরকম ধরনের যারা জন হপকিন্স ইউনিভার্সিটি, CDC যারা আছে, তারা তো প্রতিনিয়ত গবেষণা করছে এবং তারা যে তথ্য উপাত্তগুলো দিচ্ছে সে তথ্য উপাত্তগুলো কিন্তু অত্যন্ত অথেন্টিক, এবং তারা কিন্তু আবার ভার্সন রিভাইজ করছে। আপনি দেখবেন যে মার্চ মাসে যে তথ্যটা দিয়েছিল বা এপ্রিলে একটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটার মানে প্রত্যেককে বলবো যে এইটাকে ট্র্যাক করা, যে আপনার সময়ের সাথে সাথে আপনাকে নলেজটাকে আপডেট করতে হবে, নাহলে আপনি প্রিভেন্ট করতে পারবেন না।
তো নলেজটাকে আপডেট করা এবং নিজে জানা এবং অন্যকে জানানো। ভাই আমি আরেকটা ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম যে মাদকাসক্তের চিকিৎসা। মাদক নিয়ে আমরা শোতে অনেক কথা বলেছি, প্রত্যেক এপিসোডে আমরা মাদক নিয়ে কথা বলেছি। এটাই একটা বড় প্রবলেম। হ্যাঁ, এই একটা প্রবলেমে পড়লেই আসলে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, তার মধ্যে করোনা যুক্ত হয়েছে। এটা কিন্তু মিলেমিশে একটা ভয়ঙ্কর সিচুয়েশন। কে যে কাকে কিভাবে আমরা আসলে সান্ত্বনা দিব বিপদগ্রস্ত মানুষদের, আই গট নো ক্লু। তো সেখান থেকে যে বাসায় মাদকাসক্ত মানুষ আছে কিংবা ড্রাগ এডিক্টেড মানুষ আছে এবং তাদের অলরেডি ট্রিটমেন্ট চলছে কিংবা তারা ট্রিটমেন্ট শুরু করব চিন্তা করছেন, সেই মানুষগুলোকে কি বলবেন? জটিল এবং খুব জরুরি আলোচনা এটা, আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায়। কারণ প্রথমত হচ্ছে যে যারা ড্রাগ ডিপেন্ডেন্ট তারা কিন্তু নেগলেক্টেড, তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয় না। তো সেই জায়গা থেকে যে ফ্যামিলিটা এমনি ব্রেকডাউন মানে যার সাফার করছে, সেটা করোনা তাকে আরেকটা বার্ডেন দিল, মানে এটাকে আমরা বলছি যে ডাবল বার্ডেন। এবং এই সময় আমরা আমাদের দেশে যদিও এটা তথ্যপাত্য এইভাবে গবেষণা হয় না, কিন্তু আমরা আমেরিকাতে দেখেছি, ইউরোপে দেখেছি, এই সময় কিন্তু ওভারডোজ ডেথ কিন্তু বেড়ে গেছে। যে তারা যেভাবে ড্রাগস নিত সেটা বাইরে যে সার্টেন টাইমে নিত, কারণ এখানে তার মেন্টাল স্ট্রেস কিন্তু বেড়ে গেছে এই করোনাকালীন সময়ে। তো এখন সে ওভারডোজ নিচ্ছে, যার কারণে কিন্তু এই ওভারডোজ রিলেটেড ডেথ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বেড়ে গেছে। তো আমার মনে হয় না যে আমাদের দেশেও বিচ্ছিন্ন কোনো জায়গা, আমাদের দেশেও কিন্তু এই ক্রাইসিসটা কিন্তু মানে চলমান আছে। এবং আপনারা আরও মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন, এই সময় কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু বেড়ে গেছে। তো সেই প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন যে এমনি যে ফ্যামিলিতে একজন ড্রাগ ডিপেন্ডেন্ট থাকে, সেই ফ্যামিলিতে কিন্তু ভায়োলেন্স সবসময় চলতেই থাকে। আবার করোনার সময় তারা যে মেন্টাল স্ট্রেস, একটা ওভার স্ট্রেস, ডোমেস্টিক ভায়োলেন্সের কার্ভ মানে একটা আরো হাইতে নিয়ে গেছে, হাই করে গেছে। তো এই সার্বিক অবস্থার প্রেক্ষিতে এই যে ফ্যামিলিতে ড্রাগ ডিপেন্ডেন্ট আছে বা মাদকাসক্ত আছে, তারা কিন্তু খুব জটিল অবস্থার মধ্যে পড়েছে বলে আমরা মনে করি। কারণ চিকিৎসা কেন্দ্রগুলো এখন প্রথম দিকে অ্যাডমিশন স্টপ করেছিল, আউটডোর কাউন্সিলিং বা মানে কাউন্সিলরের কাছে যে যাওয়ার যে সার্ভিসগুলো সেগুলো আনঅ্যাভেলেবেল। এখনো পর্যন্ত মনে হয় কতটুকু অ্যাভেলেবেল হয়েছে আমি জানি না, তবে এখনো পর্যন্ত লিমিটেড সার্ভিস হয়তো চলছে, কিন্তু আগের মতো ফেস টু ফেস সার্ভিস কিন্তু দিতে পারছে না। তো এখন এটা অনলাইন সার্ভিস কতটুকু আপ টু দ্য মার্ক বা কতটুকু তাকে সেই ক্রাইসিস থেকে ওভারকাম করতে সাহায্য করছে, সেটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এই প্রশ্ন সাপেক্ষ ব্যাপার নিয়ে আমাকে সময় ধরে কথা বলবো। অনলাইন সার্ভিস আছে, ইন্টারনেট আছে বলেই হয়তো বা আমরা এখনো টিকে আছি, চলতে পারছি, মানে চালিয়ে নিতে পারছি আর কি। কিন্তু এই অনলাইন সার্ভিসের যে কি বলবো যে কমতিগুলো আছে, সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চাই। আমরা আজকে কথা বলছি করোনাকালীন মাদকাসক্তির চিকিৎসা নিয়ে। একটা ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহসাবিন প্রিন্তি। আজকে আমরা কথা বলছি করোনাকালীন মাদকাসক্তির চিকিৎসা নিয়ে। আমার সাথে আছেন ইকবাল মাসুদ। কথা বলতে বলতে আসলে অনলাইন সার্ভিস নিয়ে কথা বলছিলাম। ভাই যেটা বলছিলাম যে অনলাইনে ক্লাস চলছে বাচ্চাদের, অনলাইনে কাউন্সেলিং চলছে, অনলাইনে লং ডিস্টেন্স রিলেশনশিপও আমরা চালিয়ে নিচ্ছি, সব কিছু অনলাইন। কিন্তু এখানে একটা ব্যাপার তো চলে আসে যে সেই পার্সোনাল টাচটা নেই, সেই আই কন্ট্যাক্ট নেই, সেই ফিলিংস ইমোশন সরাসরি দেখার বোঝার সুযোগ নেই, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু মানে দুই পক্ষ দিয়েই বাড়ছে। এবং এখানে যদি বলি যে আসলে মাদকাসক্ত যারা আছেন তাদেরকে কিন্তু সামনাসামনিও বসে বোঝানো খুব কঠিন। অনলাইনে তো এটা অলমোস্ট মানে এটা কোথায় চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কোন ব্যাপারগুলোতে মনে করেন যে যদি আমরা আরও ফোকাস করি বা সচেতন হই, সার্ভিসটা একটু বেটার দেওয়া পসিবল? অনলাইনে যে সার্ভিসটা দেওয়া হচ্ছে, আপনি ইতিমধ্যেই তার লিমিটেশনগুলো খুব সুন্দরভাবে বলেছেন, বিশেষ করে আই কন্ট্যাক্ট। আমরা যখন একটা কাউন্সিলিং সেশনের কথা বলি, যখন আমরা কাউন্সিলরদেরকে ট্রেনিং দেই, তখন বলি যে তার আই কন্ট্যাক্টটা খুব গুরুত্বপূর্ণ। তাকে শুধু আই কন্ট্যাক্ট না, তাকে অবজার্ভ করা, ফিজিক্যাল মুভমেন্টটাও কিন্তু অবজার্ভ করতে হয়। সে এটাকে আমার যে কথাগুলো সে পারসিভ করছে কিনা, তার মনের একটা ভাব কিন্তু তার এই বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু প্রকাশ ঘটে। তো সেইটা কিন্তু অ্যাবসেন্ট। তো সেইটা কাউন্সিলরের কোনো ক্রমেই সেইটা মেজার করার কোনো সুযোগ নেই। তো সেই জায়গায় লিমিটেশন আছে। কিন্তু আমার বর্তমান অভিজ্ঞতা যে যারা মোটিভেটেড ক্লায়েন্ট,
যারা একটা পর্যায়ে ট্রিটমেন্ট নিয়ে একটা স্টেজে এগিয়ে আছে তারা কিন্তু এই সার্ভিসটা নিয়ে উপকৃত হবে, কিন্তু যারা নন মোটিভেটেড ক্লায়েন্ট, যারা তাদের জন্য অনেক ইচ্ছুক কঠিন, নয়, right. তাদের থ্রু ডিস্টেন্স মানে এডুকেশন বা ডিস্টেন্স কাউন্সিলিং এটা খুব কঠিন যে তাকে মোটিভেট করা। তো এই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে আমাদের মধ্যে। তো এইটার জন্য হয়তো সময়ের সাথে সাথে আমাদেরও টেকনিক বদলাতে হবে। আমরা ইতিমধ্যেই 6-7 মাস পার করেছি আমাদের এই করোনাকালীন। তো আমরা অফিসগুলোকে ওপেন করে দিচ্ছি, আমাদের সার্ভিসগুলোকে ওপেন করে দিচ্ছি। তো হয়তো সেটআপটা, ফিজিক্যাল সেটআপটা ওইভাবে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে। তো সেইভাবেই আমাদেরকে প্রোগ্রামগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। প্রোগ্রাম রিঅ্যারেঞ্জের কথা যেহেতু আসলো, সেটা হচ্ছে এই যে এখন কিন্তু মোটামুটি অফিস আদালত খুলে গেছে বা সব কিছু রাস্তায় বের হলে কিন্তু আর করোনার ব্যাপারটা ভাবে বোঝা যায় না যে থমথমে পরিবেশ। লিটারেলি আমি আজকে জ্যাম পার করে কিন্তু আসলাম, আপনারও সেম অবস্থাই হওয়ার কথা। তো সেখানে মাদকাসক্ত যারা আছেন তাদের তো লাইফের সেই মোটিভেশনটাই নাই। তাকে আমরা কিভাবে এই ব্যাপারগুলো মোটিভেট করব? আপনার কি মনে হয় যে বাবা মা তাদেরকে কি বলতে পারে এই মুহূর্তে? এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে বাবা মা, কারণ থ্রু প্যারেন্টস তাকে রিচ করতে হবে, কারণ কাউন্সিলরের কাছে সে আসছে না। তো বাবা মাদের উচিত তাদের যারা কাউন্সিলর আছে, যাদের কাছে তারা সার্ভিস নেয়, তাদের সাথে বসে কিছু টেকনিক শিখে নেওয়া, যে কিভাবে সন্তানের সাথে কমিউনিকেট করবে, কিভাবে মোটিভেট করবে, এবং কোন কোন টেকনিকগুলা বা টুলসগুলা দেখলে তারা বুঝতে পারবে সে মোটিভেটেড নাকি সে নন মোটিভেটেড, বা সে ইচ্ছুক কিনা সার্ভিস নিতে। এইটা বাবা মায়ের এই টেকনিক্যাল জায়গাটাকে আপডেট করতে হবে, তার নলেজটাকে আপডেট করতে হবে। এবং আমি মনে করি যে এটা খুব কঠিন কিছু না, কারণ বাবা মা, আমরা বলি যে প্যারেন্টসরা কিন্তু অনেক সহজে বুঝতে পারে। এবং একটা ফ্যামিলিতে একটা র্যাপো এস্টাবলিশ করতে গেলে, একটা ক্লায়েন্টের সাথে বা একটা মাদকাসক্তর সাথে যদি সম্পর্ক তৈরি করতে হয়, বিশ্বস্ততা অর্জন করতে হয়, প্রথম তার কাছ থেকে তথ্য আদান প্রদান করতে গেলে, তো এইটা বাবা মার মতো কেউ পারে না। বাবা মাকে একটু সফট হতে হবে, তার কোন টাইমটা কথা বললে সে তার কথা শোনার মতো অবস্থায় আছে, সেই টাইমটাকে চুজ করতে হবে। যে হঠাৎ করে সে বাইরের থেকে আসলো, সে হয়তো ড্রাগস নিয়ে এসছে, সে মেন্টালি সেটা ফিলিংস নিতে চায়, সেই সময় যে তাকে যদি বোঝানো যায় কোনো কিছু লাভ হবে না, বরং রিয়াক্ট করবে। তো এই জন্য তাকে যে মানে আমরা বলি ড্রাগসের যে ইনফ্লুয়েন্সগুলো থাকে বডিতে, মেন্টাল অবস্থাতে, সেগুলো আস্তে কাম ডাউন করতে দেওয়া, তাকে স্বাভাবিক অবস্থায় আসতে দেওয়া এবং তাকে সফটলি অ্যাপ্রোচ করা। তো আমার বিশ্বাস যে এইভাবে যদি বাবা মা তাকে ডিল করে, তবে একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারবে। এবং একটা স্টেপ পার হয়ে গেলে তখন কিন্তু আবার তাকে নিয়ে কিন্তু ফার্দার স্টেপের জন্য সে কিন্তু কাউন্সিলের দ্বারস্থ হতে পারে বা সার্ভিস সেন্টারগুলোর দ্বারস্থ হতে পারে। আমি আরেকটা ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের শুরু থেকেই কাউন্সিলরের কাছে যাওয়া, কাউন্সেলিং করা কিংবা সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া আমরা একটু নেগেটিভলি দেখি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ যে এই অনুষ্ঠানের সুবাদে বাংলাদেশের সমস্ত কাউন্সিলর, থেরাপিস্ট সবার সাথে আমার বসা হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমার চমৎকার একটা পরিবর্তন এসেছে। আমি যদি আপনাকে বলি যে এই করোনাকালীন সময় আমার খুব ডিপ্রেসড লাগছিল, সব কিছু মিলিয়ে, যে কেমন থমকে আছে, বিজনেসটা এরকম আরও ভালো হতে পারতো, আমার এই প্ল্যানটা ছিল, আমার এই অনুষ্ঠানটা করার প্ল্যান ছিল, আমার এই বার্থডেটা এভাবে মিস হয়ে গেল, একটা বছর এভাবে চলে গেল, আমার সব কিছু খুব পারফেক্ট সুস্থ থাকার পরও আমার এরকম মনে হচ্ছে। তো সেখানে যে বাসায় আসলে করোনা পেশেন্ট আছে কিংবা আরও বেশি স্ট্রাগল কিংবা ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, আমার তো এরকম কোনো স্ট্রাগল না থাকার পর, এত ব্লেসড হওয়ার পর আমার এরকম অশান্তি লাগছে, তাদের কি অবস্থা? তো সেখান থেকে কিন্তু আমি একটুও কার্পণ্য করিনি। আমি কিন্তু 2-1 মানে কাউন্সিলরকে ডিরেক্ট ফোন দিয়েছি, দিয়ে বলেছে আমার সাথে 1 ঘন্টা কথা বলেন, আমার এটা নিয়ে মন খারাপ লাগছে। তো আমরা সব পারফেক্ট থাকার পর যদি এটুকুই হেল্প নিতে পারি, তো যাদের অনেক রকম স্ট্রাগল, তারা বার্ডেন কমানোর জন্য আসলে কেন একটা জায়গায় নক করেন না? এটাও কিন্তু একটা বিশাল ট্যাবু। এখন আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে এই সেক্টরে, অনেক ভালো ভালো বড় বড় মানুষ কাজ করছে, আপনারা কাজ করছেন এবং মানুষ হয়তো খুব সহজে আসছে। তারপরও কোনো একটা জায়গায় কিন্তু আছে আত্মীয় স্বজনের কাছে লুকোনো কিংবা ওয়াইফ যাচ্ছে হাজব্যান্ডকে না জানিয়ে, এগুলো কিন্তু আপনারা দেখবেন আপনাদের পেশেন্টদের মধ্যেও খুব কমন। সো আপনারা গণমানুষের উদ্দেশ্যে আসলে কোন মেসেজটা দিতে চান? আপনি যেটা বলেছেন এটা আমরা আমাদের ভাষায় বলে যে সোশ্যাল স্টিগমা। সোশ্যাল স্টিগমার কারণে কিন্তু মানুষ মানে মানসিক সমস্যাগুলোকে স্বীকার করতে চায় না। যে সমাজের লোক কিভাবে নেবে, তাকে পাগল হিসাবে চিহ্নিত করবে। তো এটা যুগ যুগ ধরে আমাদের সোসাইটিতে ছিল, এখনও আছে। আমরা আমাদের যেসব ক্লায়েন্টগুলো পেতাম, গার্ডিয়ানরা প্রথমে এসে বলতো যে আমার
মানে তথ্যটা যেন কাউকে বলবেন না, আমার সহকর্মীরা যাতে না জানে। এবং এমন আসে যে যখন আমরা গ্রুপ থেরাপি করতাম বা গ্রুপ মিটিং করতাম, প্যারেন্টস মিটিং করতাম, ওই প্যারেন্টসরা কিন্তু কখনোই আসতো না। তারা বলতো আমাদেরকে এমন একটা সময় দেন যেখানে কেউ থাকবে না। তো ডেফিনেটলি তাদের সেই অবস্থাকে আমাকে পজিটিভলি অ্যাড্রেস করতে হবে, কারণ আমাদের সমাজের যারা আমরা আছি, আমাদের যে মানুষগুলো আছে, এখনো পর্যন্ত ড্রাগ অ্যাডিকশনের কথা শুনলে বা মাদকাসক্তদের কথা শুনলে তাদেরকে ঘৃণার চোখে দেখা যায়। এখনো পর্যন্ত আমাদের যে মাদকাসক্ত চিকিৎসা আইনটা আছে, ক্রিমিনালাইজড আইন, এটা কিন্তু হিউম্যান রাইটসকে সাপোর্ট করে না। আমরা যতই আধুনিক হই না কেন, আমরা কিন্তু হিউম্যান রাইটসের কিন্তু ইগনোর করেছে এখানে। তো ওই সামগ্রিকভাবে কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে যে আমাদের সোসাইটির নর্মসগুলোকে চেঞ্জ করার জন্য কাজ করতে হবে। তো এক্ষেত্রে মিডিয়ার তো একটা বড় রোল আছে। যদি আমরা প্রতিনিয়ত এরকম টক শো করি বা প্রচার করি, বিজ্ঞাপন দেই বা সিম্পোজিয়াম করি। আমার মনে আছে যে গত 8-9 বছর আগে একটা ইউএনের কল ছিল, প্রত্যেক বছর মাদক বিরোধী আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের একটা করে স্লোগান থাকে, কল থাকে। সেবারে ছিল লেটস টক অ্যাবাউট ড্রাগস, মানে মাদক নিয়ে কথা বলুন, খোলামেলা কথা বলুন, গোপনে না। সন্তানের সাথে কথা বলুন, প্যারেন্টসরা পরিবারের খাওয়ার টেবিলে কথা হতে পারে তার নেগেটিভ পজিটিভ জিনিস নিয়ে, আত্মীয় স্বজনের সাথে কথা বলা যেতে পারে। তো এটা আমরা যত বেশি কথা বলবো, যত আমাদের প্রবলেমটাকে নিয়ে আলোচনা করব, তত কিন্তু ওই মানুষটা তার সোশ্যাল স্টিগমা থেকে বেরিয়ে আসবে এবং তার মেন্টাল হিলিংটাও হবে, তার মানসিক সাপোর্টটাও হবে। কারণ যে মানুষের কে সাপোর্ট দিত না তার পরিবারের সদস্যরা বা আত্মীয় স্বজনরা, তারাও সেখান থেকে কিন্তু এই ক্যাম্পেনের কারণেও কিন্তু নতুনভাবে ভাবতে শিখবে। তো এই ভাবতে শেখানো, যে পজিটিভভাবে ভাবতে শেখানো, যে আপনারা জানেন যে এখানে আপনি অনেক টক শো করেছেন, সবাই বলেছে যে ড্রাগ অ্যাডিকশন ইজ এ ক্রনিক ব্রেন ডিজিজ। তাহলে যদি এটা ডিজিজ হয়ে থাকে, এটা সায়েন্স বলছে এটা ডিজিজ, এটা একটা অসুস্থতা, এটা সায়েন্স বলছে। তাহলে আর 5টা অসুস্থতার মতো যদি আমরা চিকিৎসকের কাছে যেতে পারি, চিকিৎসকের সাহায্য নিতে পারি, তাহলে এই ক্ষেত্রে কেন আমি নিতে পারবো না? এই ক্ষেত্রে কেন সোশ্যাল স্টিগমা বা ট্যাবু কাজ করবে? তো এই জন্য আমাদের মিডিয়া একটা বড় রোল প্লে করতে পারে, আমাদের পলিসিগুলোকেও পজিটিভ হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। একটা ব্রেক নিয়ে ফিরছি, সরি ফর দ্য ইন্টারাপশন। ভাই একটা সুন্দর কথা বলেছেন যে আমরা ভাবতে শিখি, নতুন করে একবার ভাবতে শিখি, এবং ভাবতে শেখার জন্য কিন্তু আমার অনেক রকম এলিমেন্ট সামনে সায়েন্স দিয়ে দিয়েছে, আমরাও দিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুধু সেগুলো পিক করতে হবে আর ভাবনাটা একটু পরিবর্তন করতে হবে, এবং সেটা সুফল কিন্তু ভোগ করবে সবাই। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবারও কথা বলবো করোনাকালীন মাদকাসক্তির চিকিৎসা নিয়ে। সাথেই থাকুন। You're watching From জানতে চাই, বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন বিনতি। আজকে আমরা কথা বলছি করোনাকালীন মাদকাসক্তির চিকিৎসা নিয়ে। সাথে আছে ইকবাল মাসুদ, ডিরেক্টর হেলথ, আহসানিয়া মিশন। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের একটা বিশাল বড় অর্গানাইজেশন কাজ করছে, এবং হেলথ সেক্টরে থেকে আপনি কিন্তু বিভিন্ন মানুষের সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা প্রতিনিয়ত দেখছেন। তো সেখান থেকে আপনার কি মনে হয়েছে, শুধুমাত্র শারীরিক সমস্যাটাই সমস্যা, মানসিক সমস্যাটা আমরা ইগনোর করে গেছি বা যাচ্ছি, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরেই কথা বলছিলাম? তো এটার পরিবর্তনের জন্য আগের জেনারেশন থেকে পরিবর্তন হতে হবে, এবং আমরা যারা এই মুহূর্তে আছি তাদের পরিবর্তন হতে হবে। তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো বা অদ্ভুত ব্যাপারগুলো দেখবেও না, শিখবেও না। তো সেক্ষেত্রে এই ইয়াং জেনারেশন যারা আসলে মডার্ন, স্মার্ট, ইন্টারনেট চালাচ্ছে, তাদেরকে কি বলবেন? আমি একটু, যেহেতু আপনি আগের জেনারেশনের কথা বললেন, আমি একটু পুরাতন কথা দিয়ে শুরু করি। আমাদের প্রতিষ্ঠানের ফাউন্ডার খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব একজন এডুকেশনিস্ট ছিলেন। উনি একটা বিখ্যাত বই লিখেছিলেন যে টিচার্স ম্যানুয়াল, টিচাররা কীভাবে শিক্ষকদেরকে শিক্ষা দিবে ক্লাস, এবং এটা লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল আন্ডার ব্রিটিশ গভর্নমেন্ট। তো ওখানে উনি একটা চ্যাপ্টার ছিল স্বাস্থ্য বিষয়ক স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া। তো ওখানে কিন্তু মানসিক স্বাস্থ্যের কথা উনি বলেছেন, যে শারীরিক স্বাস্থ্যের কথা এটা কিন্তু 1915 সালে, তারপরে এটাকে 105 বছর হতে গেল। আগেই কিন্তু তখনও মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোকে আলাদাভাবে দেখার কথা বলেছেন। তো এখনও কিন্তু আমরা জোরে সোরে কথা বলছি, সাইকিয়াট্রিস্টরা কথা বলছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি, অ্যাচিভ করতে পারিনি। এইটার জন্য আমাদের আসলে সামগ্রিকভাবে আমাদের সব স্তরেই কাজ করা দরকার। আমরা মনে করছি যে একটা সার্টেন লেভেলে কাজ করছি আমরা, কিন্তু এটা মাস পিপলের কাছে যাওয়া আসে। একটা গ্রামের কৃষক, তার কি মেন্টাল ডিস্ট্রেস নাই? তার কি স্ট্রেস নাই? তার কি ডিপ্রেশন নাই? ডেফিনেটলি আছে, কিন্তু সেটা আনঅ্যাড্রেস থেকে যাচ্ছে, সেটা কখনো আমরা ভাবি না, এবং সেও জানে না
যে এইটা তার মানসিক সমস্যার কারণে হচ্ছে, তাকে সে যাচ্ছে ওজার কাছে, সে যাচ্ছে পীরের কাছে, ফকিরের কাছে বা কোনো পুরোহিতের কাছে যাচ্ছে, সে মনে করছে এটা তার জিনের আসর বা এরকম, কিন্তু এগুলো কিন্তু মেন্টাল প্রবলেম। তো যাই হোক, এটা আমাদের সরকারের তরফ থেকে হোক বা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট হয়েছে, রাজশাহীতে হয়েছে, মানসিক স্বাস্থ্য নিয়ে এখন অনেক বেশ কথা হচ্ছে, কাজও হচ্ছে। এবং এখন কিন্তু অনেক মানুষ তারা কিন্তু সমস্যার শুরুতেই কিন্তু কাউন্সিলরের কাছে যাচ্ছে। এটা হয়তো মাস পিপলের মধ্যে যাচ্ছে না, কারণ আমি যদি এখন বলি একটা ডিস্ট্রিক্ট লেভেলে একটা হসপিটালে ইচ্ছা করলেই কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট আমি পাবো না বা সাইকোলজিস্ট আমি পাবো না। তো ওইখান থেকে সেই ঢাকাতে আসতে হবে বা বিভাগীয় শহরগুলোতে আসতে হবে, এবং ওনারা কিন্তু সংখ্যায় অত্যন্ত কম। তো এই জন্যই আমাদেরকে ওই পলিসিগতভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আগামী 10 বছরের পরে আমাদের মানসিক সমস্যা কেমন হতে পারে। এইসব অ্যানালাইসিসগুলো কিন্তু অনেক হয়েছে, এবং WHO কিন্তু একটা রেশিও আছে যে আমাদের বাংলাদেশে কত কোটি মানুষ ছোট হোক বড় হোক একটা মানসিক সমস্যায় ভুগছে। সামনে অক্টোবরের 10 তারিখে কিন্তু বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, তখনও দেখবেন অনেক ডেটা আমরা পাবো, কিন্তু সেইগুলোকে নিয়ে তো আমাদের কাজ করতে হবে, শুধু একটা দিবস পালন করলে হবে না। তো সেই জন্য একটা সামগ্রিকভাবে এই সোসাইটিতে যারা লিডারশিপে আছেন, সরকারে আছেন, সিভিল সোসাইটিতে আসেন, একটা কম্প্রিহেন্সিভ এফোর্ট দরকার। হ্যাঁ, কম্প্রিহেন্সিভ এফোর্টের কথা যখন আসে সেখান থেকে কিন্তু একটা ব্যাপার বলতে হয় যে আমরা আপনি একটা চমৎকার কথা বলেছেন যে একজন কৃষকের কি মানসিক স্বাস্থ্য নেই, তার কি ডিপ্রেশন নেই, তার কি টেনশন নেই, সেটা অন্যভাবে ইন্টারপ্রেট করে সে একটা রং প্লেসে যাচ্ছে এবং ওখান থেকে সে আরও বেশি নেগেটিভলি এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, তাকে হয়তো বা বুঝিয়ে শুনে একটা বিজনেসের খাতিরে একটা চক্র হয়তো বা তাকে বুঝিয়ে শুনিয়ে কিছু টাকা হাতিয়ে নিচ্ছে এবং তাকে অন্যভাবে শান্তি দিচ্ছে, যেটা কিন্তু পার্মানেন্ট না এবং এটা কখনো কাজও করবে না। তো সেক্ষেত্রে দেখেন, আমরা যারা শিক্ষিত মানুষ, হ্যাঁ, তাদেরকে এই ব্যাপারটা বোঝানোটাই অনেক কঠিন, কিংবা আমরা হয়তো বা এতদিনে বাজ ক্রিয়েট করতে করতে বলতে কিছুটা মানুষের ওই সোশ্যাল স্টিগমার জায়গাটা ভেঙেছে। তো এই যে ম্যাস লেভেলে যাওয়ার জন্য, হ্যাঁ, কয়জন কৃষক আসলে এই মুহূর্তে আমাদের এই শোটা দেখবেন কিংবা দেখে এটা আসলে অবজার্ভ করবেন কিংবা ভিতরে নেবেন, তারা হয়তো আমাদের কথা খুবই ফেক বা উপর দিয়ে লাগবে। তো সেক্ষেত্রে তাদের ম্যাস পিপল এবং সব শ্রেণীর মানুষের কাছে যাওয়ার জন্য আপনার কি মনে হয় যে আমাদের কোন জায়গাটায় আসলে আগে কাজ করা উচিত? দেখেন, বাংলাদেশে অনেক ভালো ভালো এক্সাম্পল আছে, মানে আমাদের একদম মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অনেক ভালো উদাহরণ আছে। যেমন আমরা যদি বলি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এক সময় মানুষ পুকুরের পানি পান করতো, তাই না? এখন কিন্তু মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে, তার আচরণ পরিবর্তন হয়েছে, ইচ্ছা করলে সে খাবে না, সে 1-2 মাইল দূরের থেকে সে ভালো পানিটা সংগ্রহ করে আনছে। এবার আমি আমার গ্রামে যেয়ে দেখলাম জারের পানি বিক্রি হচ্ছে, একটা গ্রামে 50 টাকা করে একটা জার। মানুষের চাহিদা তৈরি হয়েছে, মানুষের শিক্ষা হয়েছে, আমাদের টোটাল এডুকেশন নিয়ে অনেক সময় কথা হয়েছে, নিরক্ষরতা দূরীকরণ নিয়ে। দেখেন, আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছেছি। বাল্য বিবাহ নিয়ে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু অনেক মানে অনেক মেয়ে আছে যারা কিন্তু এখন প্রতিবাদ করে, বিয়ে দিতে চাইলেই তাদের অল্প বয়সে না, আমি পড়াশোনা করব। এই যে কনসেপচুয়াল জায়গা থেকে আমরা যে চেঞ্জ হচ্ছে, হয়তো র্যাপিডলি চেঞ্জ হবে না, কিন্তু আমাদেরকে সময় লাগবে। এটার জন্য সরকারের একটা প্ল্যানিং লাগবে, কারণ আমাদেরও যে ভালো এক্সাম্পলগুলো আছে সে অনুযায়ী আমরা যদি এখন বলি মেন্টাল হেলথটা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, তাহলে আমাদের ক্লাবগুলোকে, এই যে যুব উন্নয়নের যে ক্লাবগুলো আছে, সোশ্যাল ওয়েলফেয়ারের যে ক্লাবগুলো আছে, আমাদের হেলথের যে কমিউনিটি হেলথ সেন্টার আছে প্রত্যেকটা ইউনিয়নে, তাদের যে সার্ভিস সেন্টারগুলো আছে, আমরা ওই সার্ভিসটা ওখানে এনশিওর না করতে পারলেও আমরা কিছু তথ্যপত্র তো মানুষকে দিতে পারি, কিছু এডুকেশন ম্যাটেরিয়ালস দিতে পারি, কিছু ক্যাম্পেইন দিতে পারি। তো এইভাবে মানুষকে রিস্ক করতে হবে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি পড়েছিলাম বা জেনেছিলাম যে বাংলাদেশের শুধু শিফট করতে পুকুরের পানি, নদীর পানি থেকে টিউবওয়েলের পানি খাওয়াতে 40 বছর লেগেছিল ইউনিসেফের। সেই স্বাধীনতার পাকিস্তান আমল থেকে ইউনিসেফ কাজ শুরু করেছিল, এবং আমার মনে হয় গত কয়েক বছর আগেই মানে আমরা অ্যাচিভ করেছি। তো এরকম একটা লম্বা সময় ধরে কাজ করতে হবে আমাদেরকে। বাহ, সময়টা শুনতে হয়তো বা অনেক বড় মনে হচ্ছে ইউনিসেফের জন্য, কিন্তু আসলে আমরা আমাদের যে জায়গাটা ছিল সেই জায়গা কিন্তু ওই সেক্টরে পৌঁছেছে। এখনও যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে আমাদের এক একটা শো গুটি গুটি 2-1টা কথাবার্তা, এই স্টেপিং দিয়ে হয়তো বা 10 বছর, 20 বছর, 30 বছর পর সেই জায়গায় আমরা পৌঁছাবো। এই পজিটিভ স্পিরিট নিয়ে এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে একটু সময় ধরে কথা হবে। বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবান বিনতি। আজকে আমরা কথা বলছি করোনাকালীন মাদকাসক্তির চিকিৎসা নিয়ে। ইকবাল ভাই, আমার আরেকটা ব্যাপার সবসময় মাথায় আসে বা মনে হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা রিলেশনশিপে বাবা মার
কথা আসে, ফ্যামিলির কথা আসে। এখন সবাই ওয়ার্কিং, সবাই ব্যস্ত, একটা ছোট বাচ্চাও অনেক ব্যস্ত। তো সেক্ষেত্রে ওই যে একটা পার্সোনাল টাচ, প্রপার টেক কেয়ার করা, চোখে চোখে রাখা, আগেকার দিনে যেটা খুব সহজ ছিল এখন কিন্তু সম্ভব হয় না। এবং সেখান থেকে বাচ্চাদের ড্রিল্ড হয়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেড়েছে বা সুযোগটা বেশি। একটা বাচ্চা যদি এই সময় মানে অনেক বেশি শক্ত না হয় মনের দিক দিয়ে, এবং তাকে যদি অনেক বেশি ট্রেন্ড আপ না করা হয়, হ্যাঁ, তাহলেই কিন্তু তার স্লিপ করার চান্সই বরং এই যুগে এত অ্যাভেলেবিলিটির মধ্যে বেশি। ইন্টারনেট ক্লিক করলে সেখানে মাদক পাচ্ছে। তো বাবা মার কিন্তু অনেক একটা বড় একটা শেখার জায়গা আছে, কিন্তু এটা আমরা অনেক সময় ডিনাই করে যাই। তো আমরা ভাবি যে বাচ্চা হলো, টাকা পয়সা রেডি আছে, ভালো স্কুলে পড়াচ্ছি, আমি সবসময় ভালো জায়গায় খাওয়াচ্ছি, আর কি লাগছে? তো এই যে আর কি লাগছে, এখান থেকে আসলে আপনি কি উত্তর দেবেন? দেখেন, আপনি খুব একটা ভালো কথা বলেছেন যে স্ট্র্যাটেজি, এইটা কিন্তু পিতামাতাকে জানতে হয় যে সন্তানকে কিভাবে সে রিচ করবে বা কিভাবে তার যে শিশুর যে ডেভেলপমেন্টের স্টেজগুলো আছে একজন শিশুর, সেইগুলোতে কিন্তু খুব বড় ধরনের ইনফ্লুয়েন্স করে। আমি কোভিড-19 দিয়েই শুরু করি, কারণ এই সময় সবাই লকডাউনের সময় কিন্তু ঘরে ছিল, শিশু ছিল, তার সন্তান ছিল, বাবা মা ছিল, তার ফ্যামিলি অন্য ছিল। এখন দেখা যাচ্ছে যে বাবা মা দীর্ঘ সময় সন্তানকে সময় দিতে পারেনি, হয়তো এই সময় তাকে এক্সট্রা টেক কেয়ার করতে গেছে, কিন্তু ওই শিশুটি কিন্তু ওই টেক কেয়ারে অভ্যস্ত নয়, তখন কিন্তু পজিটিভলি নিতেও পারে নাই। এই জন্য কিন্তু বাবা মাকে ওই যে স্ট্র্যাটেজিক হতে হবে, তাকে কৌশলটা জানতে হবে, এবং এই সময় অনেক শেখার আছে, কারণ এই সিচুয়েশনের জন্য কেউ প্রস্তুত ছিল না, মানসিকভাবে বা সামাজিকভাবে কেউ প্রস্তুত ছিল না। এই জন্য আমাদের প্রত্যেকটা দিন আমাদেরকে নতুন নতুন করে, আপনি বলেছেন যে গুগলে সার্চ করলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, আমাদের পড়তে হবে এবং জানতে হবে যে এই সময়টাই কিভাবে আমরা আমাদের সন্তানের সাথে কমিউনিকেট করব, এই সময় হাজব্যান্ড ওয়াইফ কিভাবে কার সাথে কিভাবে কমিউনিকেট করবে। না হলে যখনই ভুল হবে, কোনো স্টাডিতে ভুল হবে, তখন কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাবে, যেটা হয়েছে, যে হয় তার বেশি টেক কেয়ার করা হয়ে যাচ্ছে, না হলে অন্য কোথাও একটা প্রবলেম হচ্ছে, যার কারণে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু বেড়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু ভেবে তারপরে তার কৌশলটাকে নির্ধারণ করতে হবে। এখানে আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই যে আমি কিছু এক্সাম্পল দেখলাম ফেসবুকেই, অনেকের প্রবলেম শেয়ার করেছেন বিভিন্ন ফোরামে, আমি এরকম কয়েকটা ফোরামের মেম্বার, সেখান থেকে দেখলাম যে বাচ্চারা এক সময় খুব জিদ করছে, তার সাথে বড়দের জিদের পরিমাণও বেড়েছে, বিকজ কারোরই কোনো কিছু প্ল্যান মাফিক চলছে না। এবং হয়তোবা এই সময়ে এসে প্যান্ডেমিক সিচুয়েশনে এসে একজন হাজব্যান্ড ফাইন্যান্সিয়াল চিন্তা করে একরকম ডিসিশন নিচ্ছেন, সেটা হয়তো ওয়াইফ মেনে নিতে পারছেন না, যে আমি কেন ঢাকা এই মুহূর্তে ছাড়বো, হ্যাঁ, বা আমি কেন এই মুহূর্তে দেশ ছাড়বো। কিন্তু একজন ছেলের কিন্তু একটা ফাইন্যান্সিয়াল বা সিকিউরিটির প্ল্যানটা হয়তো বা তুলনামূলক মেয়েদের থেকে একটু বেশি রাখতে হয়, মেয়ে তার থেকে যতই বেশি আর্ন করুক না কেন। তো এক্ষেত্রে আমি একটা খুব বড় দ্বন্দ্বের জায়গায় ঘরে ঘরে দেখছি, এবং বহু মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে এসে চাকরি হারিয়েছে। এটা সাফারার সে একা না, তার পুরো ফ্যামিলি। সো সংখ্যাটা আসলে 5-6 দিয়ে গুণ করার পর যেটা হবে, এতগুলো মানুষ প্রত্যেকটা রাতে মন খারাপ করে ঘুমাতে যাচ্ছে। তো এই ফ্যামিলিগুলোর উদ্দেশ্যে আপনি কি বলবেন, বা কোন স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ক্রিয়েট করতে বলবেন? দেখেন, ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমরা একটা কথা বলি, ক্রাইসিস ক্যান বি এ অপরচুনিটি। কখনো কখনো ক্রাইসিস থেকেই কোনো অপরচুনিটি তৈরি হতে পারে। তো যেখানে সামান্য আশার আলো আছে, সেইটাকে ফলো করে এগিয়ে যাওয়া। তো এই যে এখন দেখেন সবাই আনপ্ল্যান্ড, এখন যার যা প্ল্যান ছিল কোনোটাই কোনো কাজ করছে না। এই যে যা প্ল্যান করেছিল, তার যে বিজনেসম্যান, যে তার প্ল্যান করেছিল বিজনেসটাকে একভাবে সাজাবে, সে তার প্ল্যানিংয়ে নাই। যে চাকরি করতো, তার চাকরির প্ল্যানিংটা হয় বেতন কমে গেছে, নাহলে অনেকে চাকরি হারিয়েছে, অথবা প্রমোশন আটকে গেছে। এখন এইটার মধ্যে থেকেও তাকে দেখতে হবে, যেন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, যে বিজনেসের যদি মডেলের কথা চিন্তা করেন, এখন হেলথ কেয়ার বিজনেস তো ভালো চলতে পারে। যারা আগে ট্রেডিশনাল বিজনেসগুলো করতেন যেভাবে, ঠিক আছে, অনেকে আপনারা দেখেছেন যে এখন কিন্তু অনেকে এই যে পিপিই এবং হেলথ কেয়ার সার্ভিসের বিজনেসে নেমে গেছে। আমরা দেখেছি অনেকে চায়না থেকে ইম্পোর্ট করছে এবং অন্য দেশ থেকে হেলথ কেয়ার মানে ডিভাইসগুলো ইম্পোর্ট করছে। তো তার ওই স্ট্র্যাটেজিগুলোকে চেঞ্জ করা, মার্কেটের যেটা ডিমান্ড থাকে, যারা বিজনেসম্যান তারা কিন্তু ভালোই বুঝে যে মার্কেটের কোনটার কখন চাহিদা, সেইটার সাপ্লাই করা। আর একটা কিছু বিষয় আছে যেগুলো সারা জীবন মানুষের কাজে লাগবে, যে
ফুডের বিজনেস বলেন, আপনার হয়তো এই সময়টা দেখা যাচ্ছে যে আপনার একটা নতুন জামা না কিনলেও হয়, কিন্তু 1 কেজি চাল না কিনলে তো তার চলবে না। মানে এবং এখানে কিন্তু দেখেন ভাইয়া ফেসবুক পেজ, অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট চমৎকারভাবে হেল্প করছে এবং প্যান্ডেমিক সিচুয়েশন আমার মনে হয় সবার অনলাইন কেনাকাটাও কিন্তু বেড়ে গেছে। মানে আগে যেমন শুধু আমি কিনতাম, হ্যাঁ, তাও শপিং, শখের ড্রেস, এখন কিন্তু বাবা মারা দেখা যাচ্ছে যে চাল ডাল বেসিক নিডসের ব্যাপারগুলো তারা নিজেরাও অনলাইনে অর্ডার দেওয়া শিখে গেছে সিচুয়েশনে পড়ে। তো এই ব্যাপারগুলো যদি আমরা পজিটিভলি আসলে কাজে লাগাতে পারি, অনেকে কিন্তু লাগাচ্ছেন, তাই না? আমরা যদি ফেসবুকে দেখি অনেকে ব্যাপারটা চমৎকারভাবে কাজে লাগাচ্ছেন। ভাই, মাদকাসক্ত নিয়ে আরেকটু সময় ধরে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সময় কিন্তু মাদকের অ্যাভেলেবিলিটি আগের মতো নেই, বা সোর্স চেঞ্জ হয়ে গেছে বা জায়গা চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে যারা অলরেডি মাদকাসক্ত তারা যদি ঠিক টাইমে তাদের ঠিক প্ল্যান মতো জিনিসটাও না পায়, এটাও কিন্তু তাদেরকে একটা নেগেটিভ একটা এফেক্ট দিচ্ছে এবং এটার আপনি যে বলেন ডোমেস্টিক ভায়োলেন্স, অশান্তি, তার কাজে পরিবর্তন, তার কিন্তু কোনো ভালো কথা বা এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাবা মা সাহচর্য কিন্তু আর ভালো লাগছে না, তার আরও অসহ্য লাগছে, তারা আরও বেশি জিদ করছে। তো এই যে এই সময়টা তাদেরকে ঠান্ডা করার জন্য কিংবা বোঝানোর জন্য বাবা মা কিন্তু আসলে অনেক ভালো কথা বলেন, কাজ করেন, গুগলে পড়াশোনা করেও আসেন, তারপরে তারা অনেক ক্ষেত্রেই সফল হতে পারেন না, কারণ ব্যাপারটা এত সহজ না। কি বলবেন, কি করা উচিত? প্রথমত হচ্ছে যে আমাদের যে দেশে গবেষণা না থাকলেও আমরা বিভিন্ন দেশের গবেষণায় দেখেছি, এবং আপনি যদি বাংলাদেশের মিডিয়াকে ট্র্যাক করেন তাহলে দেখবেন যে এই সময় কিন্তু মাদক গ্রহণ থেমে নাই। সিজার হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু ইয়াবার চালান ধরা পড়ছে, গাজার চালান ধরা পড়ছে, মানে সাপ্লাই কিন্তু আছে। হয়তো এখন তো আপনি জানেন যে এক সময় আমরা দেখেছি যে বা ঢাকা শহরের নির্দিষ্ট কিছু জায়গায় ড্রাগস বিক্রি হতো, এখন তো এটা অনলাইন হয়ে গেছে, এটা মোবাইল হয়ে গেছে। তো সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় ঘাটতি হয়েছে এরকম কোনো জায়গায় শুনি নাই। আমরা রিসেন্টলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গেছি, এই ড্রাগস নিয়ে কথা বলেছি। তো হ্যাঁ, ডেফিনেটলি যেটা আমি আগে বলছিলাম যে এই সময় তাদের মেন্টাল স্ট্রেসের কারণে কিন্তু ওভারডোজ হয়েছে। সে হয়তো সকালে একটা ডোজ নেওয়ার কথা ছিল, সেই ডোজটা সকালে নিতে পারে নাই, হয়তো বাবা মার কারণে বা যে কোনো কারণে, ঘরে থাকার কারণে। সে কিন্তু দুপুরবেলা বা রাতে যখন যাচ্ছে সে কিন্তু ডাবল ডোজ নিচ্ছে, কিন্তু তার ফিজিক্যাল অবস্থা কিন্তু সেটা অ্যাডজাস্ট করছে না, যার কারণে অনেক ডেথ বেড়ে যাচ্ছে, অন্যান্য সিকনেস বা অন্যান্য ডিজিজগুলো তার কিডনি এফেক্ট করছে, তার লাং এফেক্ট করছে। তো এই সময়টা বলা হচ্ছে যে মানে একটা হচ্ছে যে বাবা মায়ের প্রতি একটা পরামর্শ থাকতে পারে, আর যারা ক্লায়েন্ট তাদের প্রতি একটা পরামর্শ থাকতে পারে। যারা একেবারেই যারা মানে প্রিলিমিনারি স্টেজে আছে, যারা গ্রহণ করবে না, প্রথম দিকে কিন্তু তারা কোনো ক্রমে বুঝতে পারে না তারা একটা সমস্যার মধ্যে আছে, তো তারা তো এই কথাগুলো নিবে না, তারা তো মনে করছে আমি তো কোনো প্রবলেম করছি না, নিজে সুস্থ হয়ে আছি, ভালোই আছি। তো যারা ইতিমধ্যে সাফার করেছে, ট্রিটমেন্টে গেছে, যারা শোনে কথাগুলা, তাদের জন্য হয়তো আমাদের এটা কথা থাকবে যে তাদের এই সময় তাদের ফেলো ফ্রেন্ডশিপটাকে অনলাইনে হোক। এখন দেখেন আমাদের মেয়েদেরও একটা সেলফ হেল্প গ্রুপ ছিল, আমাদের ছেলেদেরও সেলফ হেল্প গ্রুপ ছিল, যারা তাদের ওই মানে সুস্থতাকে কন্টিনিউ করার জন্য তারা মিটিং করতো। তো আমরা দেখেছি যে মেয়েদের যে সেলফ হেল্প গ্রুপটা যেটা ছিল, মেয়ে ড্রাগ ডিপেন্ডেন্ট, তারা কিন্তু সুস্থ হওয়ার পরেও এখন অনলাইনে তারা সেলফ হেল্প মিটিং করে, তারা শেয়ারিং করে তাদের প্রবলেমগুলো, একজন আরেকজনকে সাপোর্ট করছে থ্রু অনলাইন, তারা জুমে মিটিং করছে। তো এবং আমরা বিভিন্ন দেশেও এটা দেখেছি যে অনলাইন এটা বেড়ে গেছে। আমরা গত 3 মাসে আমরা প্রায় 4টা ইন্টারন্যাশনাল ডায়ালগ করেছি, আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলা, ইভেন ইউরোপের সাথে, আমেরিকা এবং ইভেন আফ্রিকার সাথেও আমরা ডায়ালগ করেছি, তাদের দেশে কেমন হচ্ছে। তো সবারই কিন্তু একই অবস্থা, সবাই কিন্তু এখন মানে ডিজিটালাইজড হয়ে গেছে, তাদের সার্ভিসগুলা অনলাইনের উপরে ডিপেন্ড করছে। তো এখন তারা যেটা বলছে যে অনলাইনের সার্ভিসটা নিতে হবে, এবং এই ক্ষেত্রে তাদের যে সেলফ হেল্প গ্রুপগুলো আছে, তাদের যে শেয়ারিংয়ের মিটিংগুলো আছে, তাদের যে ক্লাস সেশনগুলো আছে, যতটুকু কাজ করুক ততটুকু কাজে লাগাতে হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যখন এখন বলি, এখন ইজি হয়ে গেছে, রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো এখন খুলে গেছে সব, এখন কাউন্সিলিং কিন্তু ইনহাউস কাউন্সিলিং চলছে, ক্লাস সেশন আগের মতোই নর্মাল অবস্থায় চলে আসছে, সেগুলো বিভিন্ন স্টেপসে তারা ভর্তি নিচ্ছে, ভর্তির সময় তারা কিছু প্রিকশন মেনটেন করছে, কিন্তু এখন কিন্তু আর কেউ বন্ধ নেই কোনো রিহ্যাব সেন্টার। এখন আমি এই সময় এটা তো একটু সময় ধরেই কথা বলতে চাই ভাই, সেটা হচ্ছে যেহেতু অলরেডি লকডাউন উঠে গেছে, আমরা যেভাবেই হোক মেনটেন করে চলছে, এর মধ্যে কিন্তু আসলে মাদকাসক্তের যে আগের যে চিকিৎসা যেটা চলছিল, সাধারণ চিকিৎসা, আমরা কিন্তু ওই প্রসেসিংয়েও এখন যেতে পারি। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আমি একটু সময় ধরে কথা বলতে চাই। বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, মেহজাবিন মৃত্যু আজকে আছে আপনাদের সাথে। আজকে আমরা কথা বলছি করোনাকালীন মাদকাসক্তির চিকিৎসা নিয়ে। রিহ্যাবিলিটেশন সেন্টারের কথা যদি আসে, মানুষ অনেক সময় কনফিউজ থাকে এবং অনেকের একটা ধারণা আছে যে রিহ্যাব সেন্টারে নাকি অনেক সময়
অত্যাচার করে, মারধর করে। কিন্তু সিস্টেমটা কিন্তু এখন অনেক পরিবর্তন এবং আমরা এখন একটা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে কিন্তু চমৎকার একটা ভার্সন মানুষের সামনে এনেছি, যেটা আসলে কাজে দিচ্ছে। মানুষ এখান থেকে সুস্থ হয়েও বেরোচ্ছে। মানুষকে এনকারেজ করার জন্য কি বলবেন? এবং প্রমিসেস মেডিকেল লিমিটেড এখানে কিন্তু অসাধারণভাবে কাজ করছে। না, প্রমিসেসকে তো আমি সবসময় ধন্যবাদ দিই, কারণ এই যে মানুষের আইটাকে ওপেন করে দিচ্ছে, মানুষকে আশ্বস্ত করার জন্য কাজ করছে। ডেফিনেটলি এটা কয়জন করে এবং তাদের এই প্রোগ্রাম কিন্তু অনেক পপুলার। আমি যতটুকু জানি আমাদের যারা সেক্টরে আছে সবাই কিন্তু দেখে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যদি প্রোগ্রামটাকে আমি মানে একটু অ্যানালাইসিস করে কথা বলি, আমি ইউরোপ, আমেরিকা, আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি, ইভেন মালয়েশিয়া, প্যাসিফিকের যে কান্ট্রিগুলো আছে, আমি অনেক রিহ্যাবিলিটেশন সেন্টার ভিজিট করেছি। আমি অন্য জায়গায় কম্পেয়ার করব না, আমি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলোতে আমি দেখেছি। কোনো ক্রমে বাংলাদেশ তাদের সাথে পিছিয়ে নেই। হ্যাঁ, আপনাকে সেন্টারগুলোকে খুঁজে বের করতে হবে কোন সেন্টার আপনাকে সার্ভিসটা দিতে পারে। আমাদের অলিতে গলিতে অনেক সেন্টার আছে, সেটা সেন্টারটা সার্ভিসটা দিচ্ছে কিনা, সেটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে কিনা। কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট গত 5 বছরে যথেষ্ট ইমপ্রুভ করেছে। আপনার আগে যেভাবে মানে নন মেডিকেল, নন এভিডেন্স বেসড, যেগুলোর কোনো এভিডেন্স ছিল না, সেইভাবে যে প্র্যাকটিসগুলো ছিল ওগুলো অনেক বন্ধ হয়ে গেছে। আমি যদি বলি 80 to 90% বন্ধ হয়ে গেছে। ফিজিক্যাল টর্চার করা, তাদেরকে ওষুধ না দিয়ে চিকিৎসা দেওয়া, তো এগুলো ইমপ্রুভ করছে। এবং সেই সব সেন্টারগুলোতে আমি আমাদের একটা অ্যালায়েন্স আছে বিভিন্ন সেন্টারগুলোর, সেইটার আমি প্রেসিডেন্ট, সেটার নাম হচ্ছে সংযোগ। আমরা ভিজিট করি সেইগুলো এবং তাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেই। এই যে করোনার সময় একজন পেশেন্টকে তারা কিভাবে ভর্তি নেবে এবং কিভাবে সার্ভিস দিবে তার জন্য কিন্তু আমরা প্রোটোকল তৈরি করেছি, তাদের গাইডলাইন করে দিয়েছি, ভর্তির ফর্ম তৈরি করে দিয়েছি, যাতে তারা সেন্টারগুলো টিকে থাকতে পারে এই সময়, যাতে বন্ধ না হয়ে যায়। আপনারা, আমি গার্ডিয়ানকে বলবো যে আপনারা যে কোনো সময় যখন আপনার সন্তানকে ভর্তি করবেন, কয়েকটা বিষয় আপনাকে খোঁজ রাখতে হবে। ওই সেন্টারটা লাইসেন্সড কিনা, সরকারের অনুমোদিত কিনা, সেখানে ডক্টর আছে কিনা, সেখানে কাউন্সিলিংয়ের সার্ভিস আছে কিনা, এবং সেখানে তার মেয়াদটা কতদিন, এবং তারা কমার্শিয়াল কিনা। এবং সেখান থেকে অন্যান্য যারা সার্ভিস অলরেডি নিয়েছে তাদের ফিডব্যাকটাও কিন্তু আপনারা আসলে এখন অনলাইনের যুগে যাচাই বাছাই করাটা কিন্তু সহজ হয়ে গেছে। আমাদের একটু পড়াশোনা করে না, সহজ হয়েছে আবার কিন্তু কঠিন হয়েছে, সবাই ভালো লেখে। রিভিউটা নেগেটিভ পজিটিভ বা অনেক পেইড রিভিউ এর ব্যাপার আছে। এটা আসলে আমাদের বুদ্ধি দিয়ে আমরা যেভাবে একটা প্রোডাক্ট সিলেক্ট করি, একটা ইলেকট্রনিক আইটেম সিলেক্ট করি। না, আমি যেটা সাজেস্ট করি প্যারেন্টসদেরকে, যে আপনার সন্তানকে একটা সেন্টারে ভর্তি করবেন, এটা ছেলে খেলার বিষয় না, এটা কিন্তু একটা মেজর ডিসিশন। এবং যে ছেলেটা আপনার 1 মাস, 2 মাস, 3 মাস একটা জায়গায় থাকবে, ডেফিনেটলি আপনি ইমোশনালি ভর্তি করবেন না, ফিজিক্যালি সেখানে ভিজিট করবেন, সেখানকার স্টাফদের সাথে কথা বলবেন, তার ফিজিক্যাল ফ্যাসিলিটিসগুলো আপনি দেখবেন, তার সার্ভিসগুলোকে দেখবেন, দেখে আপনি ডিসিশন নেবেন যে আপনি ভর্তি করবেন কি, আপনার সন্তানকে সেখানে দিবেন কিনা। আপনি অনলাইনে অনেক কিছু দেখতে পারেন, সেখান থেকে আপনি একটা স্ক্রিন করতে পারেন যে আমি 5টা থেকে 1টায় ভর্তি করব, কিন্তু আপনি ডেফিনেটলি আপনার এক্সপেকটেশন অনুযায়ী সেখানে সেই সার্ভিসটা দিতে পারছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখে ভর্তি করতে হবে। এবং একজন প্যারেন্টস যখন আসলে মনের দিক থেকে, হিসাবের দিক থেকে যে কনভিন্সড হবেন, ওটাই কিন্তু সত্যিকারের ওই মানে সার্ভিসটার আর কি গুণগত মান কিন্তু ওখানে আপনি নিজেই যাচাই করতে পারেন, ওয়েদার ফেসবুক আর অন্য। কিন্তু প্যারেন্টস এটা খুবই কম করে থাকে, যখনই প্রবলেম হয় তখনই ফিক্স করতে চায়, সামনে যেটা পায় সেটার মধ্যে ঢুকায় আপাতত বাঁচতে চায়। তো এটা একটা মানে এটা কখনোই আমরা সাজেস্ট করি না। আমরা বলি একটু ধীরে সিদ্ধান্ত নেন, একটু বুঝে সিদ্ধান্ত নেন, আপনি ভিজিট করেন। আমরা অনেক প্যারেন্টসকে আমরা আমাদের সেন্টারে যখন ভর্তি হতে আসে আমরা প্রথমেই বলি যে আমার সেন্টার আগে আপনার পছন্দ হয় কিনা, সার্ভিস যেটা পছন্দ হয় কিনা সেটা দেখেন, ফিনান্সিয়াল ইস্যুটা পরে। সেখানে আপনি 2 টাকা কম দেবেন কি 2 টাকা বেশি দিবেন সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি সার্ভিসটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা দেখবেন আপনি। অলমোস্ট শেষের দিকে চলে এসেছে ভাইয়া, এই লাস্ট মোমেন্টে একটু জানতে চাই যে করোনাকালীন সময়ে জীবনটা বেশ কঠিনই হয়ে গেছে। আমরা যদিও অনেকখানি 5-6 মাসে অভ্যস্ত হয়েছি, তারপর আসলে কষ্ট হচ্ছে। তো একদম গণমানুষের উদ্দেশ্যে আসলে থাকে না যে যদি 3টা টিপস দিতে বলি, কি বলবেন? প্রথমত হচ্ছে যারা এই সার্ভিসের সাথে জড়িত, যারা করোনাকালীন সময় আমাদেরকে সার্ভিস দিচ্ছে তাদেরকে সম্মান দেখান। প্রথম কথা হচ্ছে এটা, তাদের পাশে থাকুন, তাদেরকে উৎসাহ যোগান। 2 হচ্ছে হতাশ হবেন না, আপনাকে আশাবাদী হতে হবে। অনেক ক্রাইসিস থাকবে, তারপরেও বেঁচে থাকার আশাটা খুঁজে পেতে হবে আমাদেরকে। এবং যেখানে যেভাবেই থাকি না কেন আমরা পজিটিভলি
ভাবতে চাই, যাতে আমাদের জীবনের মানে খুঁজে পাই আমরা। এটুকুই আমার বলার মানে আছে আর কি। কথাগুলো শুনতে খুব সহজ, মিষ্টি, কিন্তু আসলে রিয়েল লাইফে কিন্তু অ্যাপ্লাই করা, পালন করা অনেক কঠিন। থ্যাংক ইউ সো মাচ, আই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম অ্যাজ ইউজুয়াল, এবং অনেক পজিটিভ ভাইব নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছে। আমার অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসলে এই মহামারীর সময়টাকে আমরা আসলে কাজে লাগাই, চেষ্টা করি একটি অস্বাস্থ্যকর আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে। এটাই হয়তো আমাদের শেষ সুযোগ। প্রকৃতি এরপর আমাদেরকে এই সুযোগ আর দিবে নাকি সেটাও কিন্তু আসলে আমরা জানি না। লেটস টার্ন দিস সিচুয়েশন আ ব্লেসিংস ইন ডিসগাইজ বাই কুইটিং কনজাম্পশন অফ এনি আদার নার্কোটিক সাবস্টেন্স অ্যান্ড ড্রাগস। আজকের মতো মেজারমেন্ট এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর হ্যাঁ, অনেক অনেক পজিটিভ থাকতে হবে। আল্লাহ হাফিজ।